নমস্কার, আবার চলে এলাম ভালো থাকুন ঘরে বাইরে। দেখুন এত ভালো থাকা নিয়ে কথা চলছে না, যে আমাদেরও মনে হচ্ছে অনেক বেশি এনার্জি বেড়ে গেছে। কারণ ওই যে ভালো থাকার কথা, আজকে কিন্তু আবার আমরা ডাক্তারবাবুকে পেয়ে গেছি, ডক্টর আনন্দ বাগচি, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান। আমরা তার কাছে চলে এসেছি। ডাক্তারবাবু নমস্কার। আজকে যেটা আমি আপনাকে জিজ্ঞেস করি, আমার একটা প্রশ্ন আছে, বা আমি আমার বন্ধুদের কাছ থেকেও অনেক প্রশ্ন পাই এই ধরনের, যে কোমরে একটু ব্যথা হয়েছে। ঠিক এইরকম একটা পেনেতে, ধরুন আমি একদম আমার এলাকাতে নতুন, আমি কাউকে সেভাবে চিনি না, কিন্তু আমি কোন ডাক্তারবাবুর কাছে যাব সেটা নিয়েও আমি খুব বিভ্রান্ত। কারণ আমাকে জানেনই তো, আশেপাশে সবাই মোটামুটি এই ডাক্তারি বিদ্যাটা তার মতন করে সে আমাকে বলছে। তা আপনি যদি এই ব্যাপারটাই একটু আমাকে গাইড করে দেন। ধন্যবাদ। খুবই সময়োপযোগী এটা একটা প্রশ্ন। কারণ আমরা যেরকম যত পেশেন্ট দেখি, তার মধ্যে একটা কনসিডারেবল নাম্বার অফ পেশেন্টের কিন্তু কমপ্লেন করে কোমরে ব্যথা। স্পেশালি এল্ডারলি পেশেন্টদের আমি বলবো, মহিলারাই হয়তো বেশি, কিন্তু পুরুষদেরও হয়। সুতরাং এরা কিন্তু আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু এই কোমরে ব্যথা নিয়ে কি করবে। কথায় যদি আমার কাছে শুনতে চান যে কোমরে ব্যথা হলে কার কাছে যাব, তাহলে আমি প্রথমেই বলবো যে আপনি কোমরে ব্যথা নিয়ে প্রথম মেডিসিন বিশেষজ্ঞকে দেখান। কারণ মেডিসিনের ডাক্তারি টোটাল ব্যাপারটাকে অ্যানালাইসিস করতে পারবে, এবং সেই তারপরে যদি আপনার দরকার হয় কোনো অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জন বা রিউমাটোলজিস্ট, তার কাছে দরকার মতো রেফার করতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে মেডিসিন বিশেষজ্ঞকে দেখানোই ভালো বলে আমার মনে হয়। কারণ টোটাল ব্যাপারটা উনি আনবায়াসড মাইন্ডে জিনিসটাকে অ্যাসেস করতে পারবেন। আচ্ছা, মানে আপনি এটা বলছেন যে কোমরে ব্যথা হলে, বা আমার যেখানে পেন কোথাও হোক না কেন, যেটা একটু পারসিস্ট করছে, যেটা হয়তো সাময়িক যে মেডিসিনগুলো নিয়ে হয়তো কিছুটা রিকভার করছে, কিন্তু ওটা আমার, সেক্ষেত্রে আমার প্রথম কাজই হচ্ছে আমার নিকটবর্তী এলাকায় যিনি মেডিসিন, মানে মেডিসিনে বলতে আপনি কি বলছেন, মেডিসিনে এমডি যারা, তাই তো? হ্যাঁ, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বলতে আমরা যা বুঝি। আচ্ছা, মানে তার কাছে আমার প্রথম যাব আমরা। এবার তিনি আমাকে ইভ্যালুয়েট করে এবার তিনি যে ডিপার্টমেন্টে আমাকে প্রয়োজন, তিনি সেখানেই আমাকে যদি আদৌ দরকার লাগে, না হলে আমাকে হয়তো অনেক ঘুরতে হবে, ডিফারেন্ট জায়গাতে গিয়ে আমার রোগটাও কমবে না, হয়তো অনেক ঘুরতে হবে। এটা সত্যি আমাদের অনেকটা উপকার হলো, কারণ এই ব্যাপারটা কিন্তু আমাদের সত্যিই জানা ছিল না, যে কোমরে ব্যথা হলে আমরা প্রথমেই যে আমরা মেডিসিন বিশেষজ্ঞর কাছে যাব, এটা কিন্তু আমাদের সত্যিই জানা ছিল না। এবার ডাক্তারবাবু যদি একটু আমাদের এই জিনিসগুলো বলেন, যে কোমরে ব্যথাটা কেন হচ্ছে বা কি করব তার জন্য। কোমরে ব্যথা দেখুন অনেক রকম কারণের জন্য হতে পারে। হ্যাঁ, স্টার্টিং ফ্রম লাম্বার স্পন্ডাইলোসিস যাকে আমরা বলি, যেরকম আমাদের ঘাড়ে হলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি, সেরকম লাম্বার স্পন্ডাইলোসিসও হয়। সেটাই প্রথম কারণ। তাছাড়াও অনেক রকম কারণ আছে, যেগুলো আমি সবগুলো এখন এই প্রোগ্রামে ইনুমারেট করছি না। তবে লাম্বার স্পন্ডাইলোসিসটাই বলি আগে। প্রথমে আমরা কি করি, খুব অ্যাকিউট পেন নিয়ে এসছে একজন পেশেন্ট, তার প্রথম পেনটা একটু কমানোর চেষ্টা করি। কারণ পেনের সঙ্গে তার কোমরের মাসেল স্প্যাজম থাকে, সেটাকেও আমরা কমানোর চেষ্টা করি পেন কিলার বা মাসেল স্প্যাজম কমানোর যেসব ওষুধ আছে সেইগুলো দিয়ে। এবং সেই ব্যথাটা যখন কমে যায়, তখন আমরা কিছু স্পাইনাল মাস্কুলার এক্সটেনশন এক্সারসাইজ বলে আছে, সেইগুলো প্রথমে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তাতে যদি দেখা যায় যে না, কমছে না, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনে যেতে হয়। ইনভেস্টিগেশন কি ইনভেস্টিগেশন না, প্রথমে যেটা করা হয়, একটা লাম্বার স্পাইনের এক্সরে করা হয়। এক্সরেতে যদি গ্রস কিছু থাকে, তাহলে তো স্পন্ডাইলোসিস থাকলে অনেক সময় ধরা পড়ে, বা অনেক সময় ধরা পড়ে না। দেখা যাচ্ছে যে এক্সরেতে কিছুই আসছে না, অথচ তার ব্যথা কন্টিনিউ করছে, পারসিস্ট করছে। সেক্ষেত্রে আমরা লাম্বার স্পাইনের একটা এমআরআই করে থাকি। এমআরআই কিন্তু 100% ধরা পড়বেই যদি আপনার কোনো কিছু অসুবিধে থাকে। অনেক সময় হাড় সরে গিয়ে থাকে, বা কম্প্রেশন অফ দ্য ভার্টিব্রা হয়, বা ডিস্ক
ডিসলোকেশন হতে পারে, বা যেটাকে আমরা লাম্বার ডিস্ক ডিজিজ বলে থাকি, বা আরো অনেক রকম আছে, আমি আচ্ছা, আচ্ছা। মেডিকেল টার্মিনোলজি গুলো এখন বলছি না। আচ্ছা, সেইগুলো হলে আমরা তখন সেই ধরনের পেশেন্টকে অ্যাসেস করতে হয় যে এই পেশেন্টের চিকিৎসাটা কি মেডিকেলি হতে পারে, না এই পেশেন্টের জন্য সার্জিক্যালি চিকিৎসা করতে হবে। আচ্ছা। যদি সার্জিক্যালি চিকিৎসা করতে হয় সেটাকে আমরা স্পাইন সার্জন বা নিউরো সার্জন, তখন আপনি সেটা ট্রান্সফার করে দিতে পারবেন। না মানে আমাদের যেটা কমন যেটা হয় কমনলি, মানে আমি আপনাকে বলছি, ধরুন মোটামুটি এজ গ্রুপ 35 টু 55, মহিলাদের ক্ষেত্রে স্পেশালি বলছি, ধরুন আমাদের মানে ফরওয়ার্ড বেন্ডিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে কোমরে খুব লাগছে, সেক্ষেত্রে আমাদের জন্য আপনি একটা মেসেজ দিন যে আমাদের কি করণীয়। প্রথমেই আমি যেটা বলি, এই ধরনের যাদের কোমরে ব্যথা হচ্ছে বা এই এল্ডারলি লেডি যারা পোস্ট মেনোপোজাল, তাদেরকে আমি প্রথমেই যেটা বলি যে ফরওয়ার্ড বেন্ডিং এন্ড হেভি ওয়েট বিয়ারিং এই দুটো কিন্তু বন্ধ থাকবে, এবং মাটিতে বসে কোনো কাজ করা, যেমন তরকারি কাটা বা কোনো ঘর মোছা বা ওইসব জাতীয় জিনিস, এই ধরনের কাজ কিন্তু একদম করা যাবে না, এটাকে বন্ধ রাখতে হবে। যে অনেকে বলে থাকেন তাহলে ডাক্তারবাবু রান্না করব কি করে, আমি একটু বসে রান্না করি, সেটা কিছু করার নেই, আপনাকে দাঁড়িয়ে রান্না করতে হবে। এবং তরকারি কাটা বা অন্য যে কোনো কিছু কাটা, সেটা আপনাকে যতটা পারবেন আপনাকে দাঁড়িয়ে করতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, বুঝলাম তো যেটা মোটামুটি আপনি বলছেন যে যদি ফরওয়ার্ড বেন্ডিং এ দেখা যায় ব্যথাটা বারবার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড বেন্ডিংটা যতটা কম করা যায় সেটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, সেটা তো বুঝলাম। এবার যদি আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা কি কি খাবো বা কি কি করব না, দুটোই যদি একটুখানি আমাদের বলে দেন। এই ধরনের বয়স্কা মহিলাদের যেটা খুব কমনলি হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি অনেকেরই কিন্তু একটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। সেটা আমরা কি করে বুঝবো, না আমরা প্রায়শই এই টেস্টগুলো করে থাকি, ক্যালসিয়াম লেভেল এবং ভিটামিন ডি3 লেভেল। যদি দেখা যায় যে দুটোই কম আছে, বা ভিটামিন ডিটা খুব কম আছে বা ক্যালসিয়ামটা খুব কম আছে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসার রাস্তা হচ্ছে দুটো। একটা হচ্ছে থ্রু ডায়েট, আরেকটা হচ্ছে থ্রু মেডিসিন। ডায়েটে কি আমাদের তখন ভাবতে হবে যে ক্যালসিয়াম যেসব খাবারে আছে সেইগুলো আমাদের বেশি করে খাওয়া দিতে হবে, আচ্ছা। এবং রোদে একটু বসতে হবে। অনেকে থাকে যে ঘরের মধ্যে থাকেন যেখানে হ্যাঁ, রোদ যায় আজকাল না। তো আমাদের সবই ফ্ল্যাট বাড়িতে বসবাস করা, হ্যাঁ, তাই সেটা সেখানে ভিটামিন ডি সিনথেসিসটা আপনারা জানেন যে স্কিন এক্সপোজড অবস্থায় সিনথেসিস হয়, আমাদের রোদে কিছু সময় বসতে হবে। আচ্ছা। এবং ক্যালসিয়াম রিচ ডায়েট যেগুলো, যেমন ধরুন ননভেজ আইটেমস, ডিম বা ওইসব জাতীয় জিনিস, অনেকে থাকেন যে ভেজিটেরিয়ান খান, ওইসব ডিম টিম তো খান। ভেজিটেরিয়ান থাকলেও সেখানে আপনি বলছেন দুগ্ধজাত প্রোডাক্ট মানে হ্যাঁ, পনির বা ডেয়ারি প্রোডাক্ট, টোফু, এই জাতীয় যে জিনিস যদি একটু আমাদের ফুডের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এবং ভিটামিন ডিটা তো আমি বললামই, এতেও যদি ঘাটতি পূরণ না হয় সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি ওষুধ ফর্মে পাওয়া যায়, সেগুলো আমরা দিতে পারি। আচ্ছা, মানে প্রথমে আপনি বলছেন যে আমার ঘরের মধ্যে যা যা জিনিস আছে সেটা দিয়েই আমি আমাকে ভালো চেষ্টা রাখার করতে হবে। চেষ্টা করব। সেটা যদি পসিবল না হয়, তাতেও যদি আমার রিকভারি না হয়, তখন সেক্ষেত্রে আমাকে মেডিকেশন নিতে হবে। মেডিকেশন নিতে হবে, বা অনেক সময় খুব বেশি রকম অ্যাডভান্সড অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডায়েট এবং মেডিসিন দুটোই সাইমালটেনিয়াসলি একসাথে ইউজ করি। যে মেডিসিনও দিলাম, আপনি খাওয়ারটাও সেই আমাদের কথা মতো চললেন, এইভাবে করলে কিন্তু এটা কি করা যায় ডাক্তারবাবু? আমি জিজ্ঞেস করছি, জাস্ট আমি মানে একজন বলতে পারেন যে আপনার পেশেন্ট হিসাবে আপনাকে প্রশ্নটা করছি। ধরুন আমরা তো মানে সবসময় আমাদের পক্ষে টেস্ট করা সম্ভব হয় না, এবং ধরুন আমরা আপনি হয়তো বয়স্কা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বয়স্কটা বলতে আমরা রাজি নই বা শুনতেও আমরা রাজি নই। তাই আমরা মিড এজের এই প্রবলেমটা ফেস করি, তাই আপনাকে বলছি যে আমরা কি 3 মাস অন্তর বা 6 মাস অন্তর এরকম কি কোনো গাইডলাইন আপনাদের আছে যে আমরা ক্যালসিয়াম নিতে পারি? না, এরকম কোনো গাইডলাইন নেই, ঠিক কথাই। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখেছি যে অন দ্যাট পার্টিকুলার পেশেন্ট তার হয়তো ক্যালসিয়াম লেভেলটা খুব কম বা ভিটামিন ডি3 লেভেলটা খুব কম। আচ্ছা। সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। তবে যারা ওয়েল টু ডু ফ্যামিলির মহিলা বা পুরুষ যারাই হোক, তাদের কিন্তু যারা ভালো ডায়েটে থাকেন, তাদের
ক্ষেত্রে খুব একটা ক্যালসিয়াম সবসময় দরকার পড়ে না। আচ্ছা, মানে তার মানে আমরা যারা এটা এটা সবসময়, ম্যান্ডেটরি নয়। আচ্ছা, আমরা যেটা রাস্তাঘাটে সবসময় শুনে থাকি যে আমি একটু ভিটামিন ডি 60K নিয়ে নিলাম, মানে এই যে ব্যাপারগুলো শুনি এগুলো না, কিন্তু আমাদের কাছে এসে বলে থাকে ডাক্তারবাবু একটু ক্যালসিয়াম লিখে দিন না। তার মানে এইগুলো কানে আমাদের নেওয়া উচিত না। না। ভালো থাকতে গেলে যেটা আমাদের মেইন কথা, ডাক্তারবাবুর ওপিনিয়ন শুনেই কাজ করা উচিত। একদম একদম এইটা আমাদের কাছে। যদিও এই ভিটামিন D3 টেস্ট করা বা ক্যালসিয়াম টেস্ট করাটা একটু খরচা সাপেক্ষ বটেই, তবে রেগুলার তো করতে হয় না, এটা হয়তো একবার এখন করলেন আবার 6 মাস বাদে একবার করলেন, এরকম ভাবেই জিনিসটা করা যায়। আচ্ছা, মানে এরকম ভাবে কোথাও যেটা আমরা বলবো যে আপনারা যদি কখনো শুনে থাকেন যে আমার বন্ধু ভিটামিন ডি 360K নিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু খেয়ে নেবেন না, আপনি কিন্তু যাচাই করে নেবেন একদম ঠিক তাই। যে সত্যিই আপনার সেটা লোকের দরকার কথা কিনা। শুনে এই ধরনের মেডিসিন খাওয়া উচিত না, কারণ ক্যালসিয়াম বেশি একদম। খেলে হাইপার ক্যালসিনোসিস হতে পারে, বা ভিটামিন ডি বেশি খেলে হাইপার ভিটামিনোসিস হতে পারে, তার অনেক অ্যাডভার্স এফেক্ট আছে। একদম হ্যাঁ, একদম সুতরাং এইগুলো ব্ল্যাঙ্কেট প্রেসক্রিপশন হতে পারে না যে এলো আর ক্যালসিয়াম খেয়ে নিল, ভিটামিন ডি খেয়ে নিল, ঠিক এটা ঠিক নয়। ঠিক। এটা কারণ ঠিক আমাদের নয়। হাতে তো আজকাল সকলের হাতেই আজকে আমাদের গুগল বাবু আছে। না, গুগল মতে কিন্তু একদম এইগুলো মেনে কোনো চিকিৎসা বা কোনো রকম ওষুধ খাবেন না। একদম এগুলো সেটাই। অনেক ক্ষেত্রে এটা ভুলভাল হয়, আমরা নিজেরাও দেখেছি যে অনেক রকম প্রবলেম নিয়ে তারা আসে। এটা আমাদের কাছে ভীষণ ভীষণ উপকার হলো, কারণ সত্যি সত্যিই আমরা খুব বিভ্রান্ত, কারণ এই একটাই বোধহয় সবাই আমাদের কানে আশেপাশে কোনো কিছু অসুখ হলেই বলে হ্যাঁ আমার মামার তো এরকম হয়েছিল। এবং ক্যালসিয়ামটা এমন একটা ওষুধ যে সবাই চায় আমি একটু ক্যালসিয়াম খাই, এটা কিন্তু একদম ঠিক, একদমই ঠিক নয়। একদমই ঠিক। আমাদের যা কিছু দরকার হবে আমরা আমাদের একদম কাছে যে ডাক্তারবাবুকে পাবো, যিনি বিশেষজ্ঞ ডাক্তারবাবু, মেডিসিন বিশেষজ্ঞ, আমরা তার কাছে যাব, একদম। তার ওপিনিয়ন নিয়েই আমরা আমাদের এগোবো। ক্যালসিয়ামের দরকার কি ভিটামিন ডি এর দরকার, যা যা আমাদের দরকার তিনি আমাদের নিশ্চিন্তভাবে ঠিক, গাইড করে ঠিক, দেবেন। ঠিক। কারণ এইটা না জানলে এটা আমাদের খুব উপকার হলো, কারণ সত্যি সত্যি আজকে সব জায়গাতেই এবং শুনি। এখন আরেকটা ভালো টেস্ট এসে গেছে যে বোন ডেনসিটি মেজার করা যায়, সেটা দিয়েও অনেক ক্ষেত্রে আমরা এইগুলো করে আচ্ছা থাকি। আচ্ছা, বোন ডেনসিটি মেজার করা মানে যায়। সেটা করলে আমার বোনের কতটুকু কি হ্যাঁ, জোর আছে না আছে একদম, সবটাই। একদম, একদম। আচ্ছা আচ্ছা, দেখুন এবং অনেকটাই মনে হয় আপনাদের উপকার হলো পোস্ট কথাটা। মেনোপজাল লেডিদের একদম। অনেক ক্ষেত্রে এটা ভীষণ রকম উপকারী হয়, কারণ আচ্ছা আচ্ছা, অনেকেই অনেক রকম হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ মানে এটা ঘাড়ে আমাদের ব্যথা, খুব নানা কমন। রকম কমপ্লেন করেন। হ্যাঁ সেক্ষেত্রে আমরা তাদের বোন ডেনসিটি অ্যানালাইসিস করে জিনিসটাকে আরো ভালোভাবে অ্যাসেসমেন্ট দিতে পারি। মানে আমার তো মনে হচ্ছে বেশ অনেকটাই আমি অন্তত অনেকটা মানে শান্তি পেলাম আর সুস্থও হয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে এসে, কারণ আর আমি আমার বন্ধুদের বা আমার কলিগদের বা আমার আশেপাশে কেউ যদি আমার কানে কোনো কথা বলে আমি কিন্তু আর শুনবো না। আমি কিন্তু যা কিছু অসুবিধায় পড়বো আমি কিন্তু আমার নিকটবর্তী মেডিসিন বিশেষজ্ঞর কাছে যাব। এটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ, কারণ নিজে নিজে কোনো ডাক্তারি করব না। সেটাই হওয়া উচিত, হ্যাঁ সেটাই হওয়া উচিত। একদম, মানে এইটা আমার কাছে আজকে তো আমি খুব উপকার পেলাম। আমার তো মনে হলো কোমরে ব্যথাটা বোধহয় অনেকটাই কমে গেছে। জানি না বন্ধুদের কি অবস্থা হলো, তোমরা কমেন্ট করে জানিও তোমরা কি কি জানতে চাইছো, আগামী দিনে তোমরা ডাক্তারবাবুর কাছে কি কি জানতে চাও সেগুলোও প্লিজ আমাদের কমেন্ট করে জানাও। আমরা নিশ্চয়ই তোমাদের কাছে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো যেটা তোমাদের কাজে লাগবে। তাই সকলকে বলি ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক ধন্যবাদ, কারণ অনেক ভালো ধন্যবাদ। থাকতে হবে, এটাই আমাদের মোটো। ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক আপনার অনেকটা সময় আমরা নিয়ে নিলাম।